আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রতিবেশী দেশ ভারত আসলে ক্রমশ অধৈর্য হয়ে পড়ছে। ব্যাপারটা একটু অস্বাভাবিক মনে হতে পারে, কারণ ভারতের যে চিরচরিত চাণক্য নীতি, সেটির প্রধান বৈশিষ্ট্য হলো খুব ধীরে এবং স্থির থাকা। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমাদের দেশের রাজনীতি নিয়ে ভারতের একটি নিজস্ব ডক্ট্রিন আছে, যেটিকে অনেকেই নেহরু ডক্ট্রিন হিসাবে জানেন। আমি আগেও এটি নিয়ে আলোচনা করেছি, কিন্তু প্রেক্ষাপট বুঝতে হলে এর গুড়ায় যাওয়াটা জরুরি। দেশভাগের সময় যখন পাকিস্তান এবং ভারত হলো, তখন কিন্তু মাইগ্রেশনের এক বিশাল সমস্যা তৈরি হয়েছিল। পাঞ্জাব থেকে শুরু করে কলকাতাতে ভয়াবহ দাঙ্গা হয়েছিল, যার আন্দাজ করতে খুশবন্ত সিংহের ট্রেন টু পাকিস্তান বইটি পড়লে বোঝা যায়। বাংলাদেশেও নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল, যেখানে মহাত্মা গান্ধী 1946 সালে এসেছিলেন। এই দাঙ্গা হাঙ্গামার মধ্যেই পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ নামে দুটো আলাদা ভূখণ্ড তৈরি হলো। পাকিস্তান যখন সংসদীয় গণতন্ত্র টাইপের একটা কিছু করার চেষ্টা করছে, ভারত প্রথম দিন থেকেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চালু করে দিল, যার প্রধান হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এই সময় ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল মাইগ্রেশন। মুসলমানরা যেমন পাকিস্তান থেকে ভারতে যাচ্ছিল, তেমনি হিন্দুরাও পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তান থেকে ভারতে আসছিল। পশ্চিম পাকিস্তান থেকে আসা হিন্দুদের জন্য ভারত সরকার বিরাট বাজেট রেখেছিল। বর্ডার উন্মুক্ত ছিল, যেন তাদের রিসিভ করার জন্য কর্মকর্তারা উন্মুখ হয়ে বসে থাকত। কিন্তু অবাক করা বিষয়, পূর্ব পাকিস্তান থেকে যে সকল হিন্দু ভারতে যাচ্ছিলেন, তারা কিন্তু এই উষ্ণ অভ্যর্থনা পাননি। যারা যাওয়ার চেষ্টা করেছিল, সীমান্ত প্রায় বন্ধ করে রাখা হয়েছিল। যখন এই বিষয়ে পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হলো, তিনি তখন সরাসরি বলেছিলেন যে বাংলাদেশের জন্মটা আসলে বাই অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা তো ভারতেরই অংশ ছিল এবং আগামীতেও ভারতের অংশ হবে। ফলে ওখান থেকে আসা মানুষের দরকার নেই, তারা কিছুদিন অপেক্ষা করুক। যখন ওটা ভারতের অংশ হয়ে যাবে, তখন তারা ওদেশেই থাকতে পারবে। এই যে তার মন মানসিকতা, এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল নেহেরু ডক্ট্রিন। ঠিক একই সময় কিন্তু বার্মা অ্যাক্ট হয়, অর্থাৎ বার্মা বা মায়ানমার অঞ্চলে আমেরিকার আধিপত্য। এখন যেমন বার্মা অ্যাক্ট আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা গলার কাটা হয়ে দেখা দিয়েছে, ঠিক একইভাবে নেহেরু ডক্ট্রিন বাস্তবায়ন করার জন্য ভারতও এই সময়টিকে সবচেয়ে মুখ্যম এবং উল্লেখযোগ্য সময় হিসাবে মনে করছে। আমরা অবশ্যই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অস্বীকার করি না, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে দুটো মেজর ভয় কিন্তু সবসময় কাজ করে। একটি হলো হায়দ্রাবাদে ভারত যে ঘটনা ঘটিয়েছে, আরেকটি হলো সিকিমে যেভাবে দেশীয় রাজ্য দখল করে নেওয়া হয়েছে। এই দুটো ঘটনা আমাদের জন্য চিরন্তন আতঙ্কের। অন্যদিকে কাশ্মীর, আসাম এবং ভারতের অন্যান্য অঞ্চলে মুসলমানদের উপর যেভাবে জুলুম অত্যাচার হয়, তা বাংলাদেশে যারা আছেন তাদের জন্য ভারত সবসময় একটা মানসিক যন্ত্রণা তৈরি করে রেখেছে। ফলে সেই 1947 সাল থেকে এখন পর্যন্ত ভারত বিরোধী একটা মনোভাব কিন্তু এই দেশের মানুষের মধ্যে ছিল। আর যারা ভারতের তাবেদার হতে বা বন্ধু হওয়ার চেষ্টা করেছেন, সাধারণ মানুষ কখনোই তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। কাগজ কলমের বাইরে আমাদের একটি বাস্তবিক সমস্যা আছে। যদিও আমাদের সমুদ্র আছে, কিন্তু সমুদ্রের মহীসোপান পাড়ি দিলেই জলভূমির উপর ভারতীয় নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য। ভারত যদি কর্ণফুলীর মোহনায় তাদের নৌবাহিনী মোতায়েন করে, তাহলে আমরা এক চুলো কোনোভাবে নড়তে পারবো না। আবার অন্যদিকে নাফ নদীর কাছে মায়ানমার নেভি শক্তি প্রয়োগ করলে আমরা মোকাবেলা করতে প্রস্তুত কিনা, তা বাংলাদেশ নেভি বলতে পারবে। কিন্তু স্থলবাহিনী বা বিমান বাহিনীর ক্ষেত্রে আমরা মায়ানমারের চেয়েও অনেক পিছিয়ে আছি। চিন্তা করুন, একদিকে মায়ানমার, আরেকদিকে ভারত। আমরা যেন ভূমি দ্বারা তালাচাবি দিয়ে আটকে আছি, যার 98% সীমান্ত ভারতের সঙ্গে। এই ভীতি এবং আতঙ্কই দাদাগিরি মেনে নিতে আমাদের বাধ্য করছে। আমাদের সেনাবাহিনীর উচ্চপদস্থ যারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে ভারতের সঙ্গে কনফ্লিক্ট হলে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কতক্ষণ টিকতে পারবো।
মধ্যপ্রাচ্যে হামাস বা হুতিরা যেভাবে যুদ্ধ করছে, তাদের যুদ্ধের ইতিহাস জেনেটিক্যালি ৬-৭ হাজার বছরের পুরনো। আর আমরা বাঙালিরা তো যুদ্ধ শুদ্ধ কখনো করিনি, বরং যুগে যুগে যারা যোদ্ধা জাতি এসেছে আমরা আত্মসমর্পণ করেছি। কেবল ১৯৭১ সালেই আমরা যুদ্ধ করেছি। এই ইতিহাস আপনাকে জানতে হবে। আর এই ইতিহাসের কারণেই ভারত সম্পর্কে আমাদের ভীতি সেই ১৯৪৭ সাল থেকে আজ অবধি প্রবলভাবে আছে। এর মধ্যে ২০০৯ থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত ভারতের যে আধিপত্য, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তা রীতিমতো এস্টাবলিশড হয়ে গিয়েছিল। বাণিজ্য চুক্তি, সামরিক চুক্তি, অর্থনৈতিক কৌশলগত চুক্তি সবই ভারতের জন্য একটা ম্যাগনা কার্টা তৈরি করে দিয়েছিল। ভারতের সেভেন সিস্টার্স এবং চীনকে নিয়ে যে বিরোধ, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তাদের ১ নম্বর মাথা ব্যথা। কৌশলগত কারণেই ভারত আওয়ামী লীগকে তাদের হৃদয়ের বন্ধু হিসাবে গ্রহণ করেছিল। ভুল বুঝাবুঝি হলেও বিশেষ করে ৯৬ থেকে ২০০১ সালের দিকে শেখ হাসিনা যখন তাদের ইচ্ছামতো চলতে চাননি বা গ্যাস দিতে রাজি হননি, তখন সম্পর্ক একটু খারাপ হয়। কিন্তু ১/১১-এর পর যখন ভারত বুঝতে পারে যে বিএনপি তাদের জন্য নিরাপদ নয় এবং জঙ্গিবাদ, যেমন বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান, তাদের সেভেন সিস্টার্সের মুসলিম জনগোষ্ঠীর অখণ্ডতার জন্য রীতিমতো মৃত্যু ঝুঁকি তৈরি করছে, তখন তারা আবার আওয়ামী লীগকে অতীতের মতো বেছে নেয়। এর পরের দিকে চীনকে কেন্দ্র করে শেখ হাসিনা যখন ভারতের বলয় থেকে বের হয়ে একটা আলাদা স্বতন্ত্র বজায় রাখার চেষ্টা করেন, তখন আবার দূরত্ব তৈরি হয়। ভারত তখন তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমেরিকার ডিপ স্টেট পলিসির সময় চোখ বুজে থাকে। কিন্তু এখন তাদের ভুল বুঝাবুঝি দূর হয়ে গেছে। এখন তাদের সম্পর্ক অনেকটা হরিহর আত্মার মতো হয়ে গেছে। অন্যদিকে দেশে নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে। এখানে বিএনপি শক্তিশালী দল হিসাবে সরকার গঠনের সম্ভাবনা খুব প্রবল। কিন্তু ভারতের গোয়েন্দা রিপোর্টে এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোতে সবচেয়ে বড় আতঙ্ক হলো, গত ১৪ মাসে জামাতে ইসলামী এতটা শক্তিমত্তা অর্জন করে ফেলেছে যে বিএনপি যদি জয়লাভ করেও সেই সরকার কতদিন টিকবে তা বলা যাচ্ছে না। নির্বাচনের ৬ মাস বা ১ বছর পরে যদি বিএনপি সরকারের পতন হয় এবং জামাত যদি একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে ফেলে এবং রাষ্ট্র ক্ষমতায় আসে, এটা ভারতের জন্য হবে দ্বিতীয় আফগানিস্তান। পরিস্থিতি এতটাই বিব্রতকর হতে পারে যে ভারতের বড় বড় নেতাদের এসে জামাতের আমিরের পায়ের কাছে বসে থাকতে হতে পারে। এই দ্রুত উত্থানটা বিএনপির ভোটের ফলেই পরই ঘটবে এমন নয়, বিপ্লবটা এখনো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটাই হলো ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, পত্রপত্রিকা এবং গোয়েন্দা রিপোর্টগুলোর মূল সারমর্ম। তারা দেখছে একটি দক্ষিণপন্থী গ্রুপের দ্রুত উত্থান হচ্ছে। তার আগে ক্ষমতা দখল করবে নাকি বিএনপি ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে, এই বিষয়টি 50-50 হয়ে গেছে। সেদিক থেকে বিএনপি ক্ষমতায় এলেও ভারতের জন্য সমস্যা, কারণ কূটনৈতিক লেভেলে তাদের এখনো কোনো সমঝোতা হয়নি। আর ইসলামপন্থী সংগঠনগুলো ক্ষমতায় এলে তো কথাই নেই। দিল্লি কোনো অবস্থাতেই তা কোনোভাবে হজম করতে পারবে না। এর ফলে আসলে কি হলো, দিল্লি এবং ভারতের যে সকল ডিপ স্টেট ক্রিয়ানক তৈরি করার মেশিনারি রয়েছে, তারা এখন বাংলাদেশের উপর তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করছে। তারা খুব দ্রুত উপলব্ধি করতে পেরেছে যে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন অসম্ভাবী। সেক্ষেত্রে যেন ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়, তার জন্য ভারত এখন বলতে গেলে কোমরে গামছা বেঁধে উঠে পড়ে লেগেছে। আর এতে করে কাল কপাল পূর্বে আর কাহার কপালে রাষ্ট্রিকা দেখা দেবে তা বোধ হয় আপনারা ইতিমধ্যেই রাজপথে, প্রশাসনে এবং রাষ্ট্র ব্যবস্থায় দেখতে পাচ্ছেন। এখন আসলে এই কূটনৈতিক লেভেলের যে খেলাধুলা চলছে, সেই খেলাধুলায় কোন পক্ষ কোন দিকে যাবে এবং কোন পক্ষ মাঠ ছেড়ে চলে যাবে, সেটাই মূলত দেখার বিষয়। এখন যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোকেও বর্তমান সময়ে দেশে থাকা অবস্থায় অথবা বিদেশে থাকা অবস্থায় তাদের যে কর্মফলগুলো রয়েছে, তাদের যে কর্মগুলো রয়েছে, সেই কর্মের ফল ভোগ করে বাংলাদেশের রাজনীতিতে ফেরার যে একটি কৌশল, সেগুলো আয়ত্ত করতে হবে। অর্থাৎ বাংলাদেশের ক্ষমতায় ফেরার যে কৌশল, সেগুলো আয়ত্ত করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ ভারতে বসেও
বাংলাদেশে ক্ষমতায় ফেরার জন্য যে কৌশলগুলো দরকার সেগুলো ব্যবহার করতে হবে। বিএনপি, জামাতে ইসলাম তারাও কিন্তু একই কৌশল অবলম্বন করতে হবে, অর্থাৎ একটাই টার্গেট, ক্ষমতায় যেতে হবে। এবং সেই ক্ষমতায় যাওয়ার জন্য যেমন বাংলাদেশের জনগণের ভোটাধিকার পাওয়া প্রয়োজন, ঠিক একইভাবে আন্তর্জাতিক যে কূটনৈতিক খেলাধুলাগুলো রয়েছে সেই খেলাধুলাগুলোও কিন্তু অনেক বেশি প্রয়োজন। এবং পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের সবথেকে বেশি আধিপত্য বাংলাদেশে বিরাজমান। এখন ভারতের টেক্কা যার দিকে যাবে, আমি মনে করি বাংলাদেশ পরবর্তীতে তাদের হাতেই চলে যাবে, বা তারাই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে পুনরায় শাসন করবেন। তবে এর মধ্যে সুবিধা অসুবিধার বিভিন্ন দিক বিবেচনা করে পট পরিবর্তনের আরেকটি কৌশলগত পদক্ষেপ অতি দ্রুতই আমরা দেখতে পাব, অথবা নির্বাচনের পরবর্তী সময়ে নতুন সরকার যখন গঠিত হবে তখন আমরা সেই বিষয়টি সরাসরি বাংলাদেশের রাজনীতির মাঠে উপলব্ধি করতে পারবো।